মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্নমাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কিভাবে কোনভাবে স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা সেবা উন্নত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 এই অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হবে। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে যে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত হয়েছেন, আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই প্রফেসর ডাক্তার শামীম আহমেদ। তিনি সিওপিডি বিশেষজ্ঞ, পিজি মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিভাগীয় প্রধান হিসাবে তিনি তার দায়িত্ব প্রতিপালন করছেন। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। এরপরে আমি যার সাথে পরিচয় করিয়ে দেব, তিনি হচ্ছেন ডাক্তার আতিকুল সারোয়ার, সাবেক সিভিল সার্জন, একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং বিএনপি নেতা। আপনাদেরকে স্বাগত। আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনাদের দুজনের কাছে আমি বিনীত অনুরোধের সাথে বলবো যে আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং জনগণের চিকিৎসা সেবার বিষয়ে আপনারা খোলাখুলিভাবে কথা বলবেন। প্রথম প্রশ্ন হলো যে সাম্প্রতিককালে হাম, যেটা শিশুদেরকে মৃত্যুর কারণ হয়েছে, এইসব ছোট ছোট শিশুরা আজকে হামের টিকা না দেওয়ার কারণের জন্য আজকে একটা বিশাল এবং খুব বড় ধরনের একটি অন্যায় এবং অবিচার, অমানবিক কাজ আমরা আজকে দেখছি, আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়ের উপরে আপনি খুব সংক্ষেপে দুই একটি কথা বলবেন। ধন্যবাদ নান্নু ভাই। আমার সহ আলোচক সম্মানিত অধ্যাপক মহোদয়, আজকে বাংলাদেশে মিজলস এর যে মহামারী, এর পিছনে যদি আমরা কারণ বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বেশ কিছু বিষয় এখানে এর সাথে সম্পৃক্ত। আমরা জানি যে মিজলসের একটা ক্যাম্পেইন হয়। এই ক্যাম্পেইনটা বন্ধ আছে লম্বা সময় ধরে। 2020-এ লাস্ট ক্যাম্পেইন হয়েছিল, তারপরে আর এই মিজলস ক্যাম্পেইনটা হয় নাই। এটা একটা অন্যতম কারণ। দ্বিতীয় হলো, মাঝে একটা আমাদের দেশে বড় ধরনের একটা করোনার যে প্রাদুর্ভাব হয়েছিল, এই সময় এই কার্যক্রমটা, মিজলস ভ্যাকসিনেশন কার্যক্রমটা ব্যাহত হয়। তৃতীয়ত, এখানে টিকার অপ্রতুলতাও এখানে ওই সময়ে এটা একটা অন্যতম কারণ। আর সবচেয়ে যেটা রিসেন্টলি যে কারণটা আমরা জানি, সেটা হলো যে বর্তমান সরকার আসার আগে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের সময়ে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা আন্দোলন করেছে। এই আন্দোলনের সময় তারা এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা তারা না করে তারা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে। কিসের আন্দোলন করেছিলেন তারা? এরা ওদের বেতন ভাতা দিয়ে তাদের অবস্থান। আচ্ছা, আপনি তো আমি সত্যি কথা বলতে গেলে এইটার উপর বেশিক্ষণ কথা বলবো না, অনেক আলোচনা হয়েছে, আপনি সংক্ষেপে বলবেন। একটি কথা প্রচারিত যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার ন্যূনতম দায়িত্বটুকু তিনি প্রতিপালন করতে পারেননি বা করেননি, এবং সেটা পরিলক্ষিত হয়েছে আমাদের। এবং এই যে টিকা কার্যক্রমটা আপনি যেটা বললেন, সেটা তখন বন্ধ ছিল, এবং এটার প্রয়োজনীয়তা যেটা, সেটা কেউ উপলব্ধি করেনি। আপনি ভালোই বলেছেন। আপনাকে আবার আসবো। এবার আমি প্রফেসর শামীম
আহমেদ, আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি খুব সংক্ষেপে বলবেন। আমরা মূল আলোচনা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণের যে কতটা তারা সেবা পেতে পারে সেই বিষয়ে যাব। এইটার ব্যাপারে আপনি একটু বলুন, এই যে হাম এবং টিকা এইটার। ধন্যবাদ আপনাকে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশে হঠাৎ করে হাম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পকেট আকারে দেখতে পাচ্ছি বেড়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু বৈশ্বিকভাবে বিভিন্ন দেশে হাম বেড়ে গেছে এবং এর অন্যতম কারণ ছিল করোনার সময় সারা পৃথিবীতে টিকার যে কার্যক্রম সেটা কিন্তু স্লথ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল এবং এর ফলে আমেরিকা এবং ইউকেতে দেখা গেল যে সেখানে হঠাৎ করে হাম বেড়ে গেছিল। তো আমাদের দেশেও উনি যে পয়েন্টগুলি বললেন যে ঠিকমতো ভ্যাকসিনেশন দেওয়া হয় নাই এবং এটা আগে যে ভ্যাকসিনেশনের মানে মাত্রা ছিল 90% বেশি, কিন্তু 25 সালে এসে দেখা গেল সেটা কমে প্রায় 57% হয়ে গেছে। ফলে হয় কি যে ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি শিশুদের ক্ষেত্রে এবং বাচ্চারা মায়ের থেকে যে অ্যান্টিবডি পায় হামের, সেটা দিয়ে দেখা যায় যে 9 মাস পর্যন্ত তারা প্রোটেক্টেড থাকে, কিন্তু 9 মাসের পরেই কিন্তু আবার সমস্যা হয়ে যায়। এই জন্য ওই সময়ই কিন্তু প্রথম ভ্যাকসিনটা দেওয়া হয়। কিন্তু যেহেতু ভ্যাকসিনেশন হয় নাই ঠিকমতো এবং হাম আমরা জানি যে অত্যন্ত ছোঁয়াচে, একজন যদি হামে আক্রান্ত হয় উনি কিন্তু সুস্থ আরও 12 থেকে 18 জনকে আক্রান্ত করে। ফলে হয় কি যে ভ্যাকসিনেশনের জন্য না দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় পকেট। তো আসার কথা হচ্ছে এখন খুব দ্রুত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আবার শুরু হয়ে গেছে। আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে অসুখ হওয়ার চাইতে প্রিভেনশনটা বেশি জরুরি। চমৎকার কথা বলছেন আপনি। একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করি, আপনি বলেছেন যে এটা দ্রুত গতিতে সংক্রমিত হয়, ছোঁয়াচে যেটা বললেন, কিন্তু যখন চিকিৎসা নেওয়া হয় আপনারাও দেখেছেন যে একটা হাসপাতালের একটি কক্ষে শিশুদেরকে যেভাবে গাদাগাদি করে রাখা হয়েছে তাতে করে, এবং যে সমস্ত অনেকেই আসছে সেখানে, তো সংক্রমিত তো এমনিতেই হবে না কেন? এটা আসলে হসপিটালে যেটা হয় যে হামের জন্য আলাদা ওয়ার্ড থাকে এবং সবাই যখন আক্রান্ত শিশু থাকে তখন তো আর সংক্রমিত হওয়ার সুযোগ থাকে না। এবং আরেকটা জিনিস হচ্ছে এই ধরনের ভাইরাল ইনফেকশনে কিন্তু অ্যান্টিবডি যেটা তৈরি হয় সেগুলি কিন্তু প্রোটেক্টিভ। সো আমরা টিকা দিয়ে কিন্তু এই অ্যান্টিবডি তৈরি করি, আর ন্যাচারালি অনেকে অ্যান্টিবডি পায়, কিন্তু সমস্যা হয় হাম দেখা যায় মৃত্যুর যে খুব বেশি হয় সেটা কিন্তু না, কিন্তু এর মাঝে অল্প কয়েকজন এর সাথে বিভিন্ন ধরনের জটিলতা, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এনকেফালাইটিস এবং এইসব রোগে দেখা যায় কেউ হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, মৃত্যুর মুখে পতিত হয়। কিন্তু এখানে মুশকিল হলো যে যদি সঠিকভাবে ধরা না যায় যে হাম হয়েছে কিনা, হাম হয়েছে এই চিন্তা করে যদি ওই ওয়ার্ডে ভর্তি করে, তাহলে দেখা যায় যে হাম থেকে রক্ষা পাওয়ার জন্য উল্টো সেখানে সংক্রমিত হয়েছে। এটা ভুল চিকিৎসার জন্য হতে পারে। আচ্ছা, মূল প্রশ্নে আমি এখন আসি, সেটি হলো এখানে একটা জিনিস আমি যোগ করি ভাইয়ের সাথে। এখানে একটা আমরা যে এই ভ্যাকসিনগুলি সংগ্রহ করি, এটা গভর্নমেন্টের একটা যে সিস্টেম, যেটা অপারেশন প্ল্যান যেটা থাকে, সেই অপারেশন প্ল্যানটা 2024-এর জুলাইতে এই প্ল্যানটা অপারেশন প্ল্যানটা বাতিল হয়ে যায় এবং এই অপারেশন প্ল্যান বাতিল হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে এটা প্রজেক্টের আকারে ওরা ভ্যাকসিন কালেকশন করার জন্য ব্যবস্থা নেয়, কিন্তু এই প্রজেক্ট করতে তাদের লম্বা সময় তারা এখানে অতিবাহিত করে, যার ফলে এই ভ্যাকসিন যে কালেকশন, এই ভ্যাকসিনের যে ক্রয় করার যে এটা আর গভর্নমেন্টের থাকে না। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনি যে কথাটা বলছেন এটা একটু যোগ করি, বিশেষ করে নূরজাহান আমাদের যে আগের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, উনি এই বিষয়ে সত্যিকার অর্থে আমার যতদূর ধারণা যে এই বিষয়ে উনি ওয়াকিবহালই ছিলেন না, যে কারণে ওই ভ্যাকসিন সংগ্রহ যে খুব জরুরি এই বিষয়টা ওনারা তখন না বুঝতে পারার কারণে ভ্যাকসিন এর অপ্রতুলতা এটাও কিন্তু একটা অন্যতম কারণ। কিন্তু আপনারা যে এগুলো বলছেন, আপনাদের তো এখানে
আপনার একটা অধিদপ্তর আছে নাকি, স্বাস্থ্য অধিদপ্তর আছে না, আছে, মন্ত্রণালয় আছে না। এখন শুধুমাত্র নূরজাহান বেগম এবং তা অন্যরা কী করেছেন, অন্যরা তো তাকে সেখানে বলতে পারতেন যে এটা প্রয়োজন আছে, এবং প্রধান উপদেষ্টা তিনিও এটা ধরতে পারতেন। যাই হোক, এটা আমরা দীর্ঘ না করে আমি মূল আলোচনায় আসি। এটা খুব বড় আলোচনা যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমি প্রফেসর শামীমের কাছে বলি। প্রফেসর শামীম আহমেদ, উনি একজন কবি, উনি একজন সঙ্গীতের জন্য গীতিকা, অনেক কিছু আমি দেখিয়েছেন উনি আমাকে, এবং উনি চিকিৎসাও ভালো, উনি চমৎকার একটা সুনাম আছে ওনার, আপনারও আছে সুনাম। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, সেটা হলো এই বাংলাদেশের চিকিৎসা সেবা কিন্তু অপ্রতুল, দুঃখজনক, বেদনাদায়ক, এবং আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা এতই দুর্বল, মানে মানুষ এখান থেকে সুচিকিৎসা পায় না। এই সুচিকিৎসা কিভাবে পেতে পারে, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে, সেটা সম্পর্কে আজকে আমাদেরকে বোঝাবেন। একটি সিটিংয়ে হবে না, আপনি যতটুকু পারেন বোঝাবেন। তবে আমি কিন্তু কিছু কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানি। সেটা হলো এই যে পেশেন্টরা কষ্ট করে ডাক্তার সাহেবের জন্য বসে আছেন, সেখানে ডাক্তার সাহেবের আসবার কথা 7টায়, উনি আসেন 7:30টায়। আসবার পরে সেখানে চা এবং স্যান্ডউইচ সহ খেতে দেওয়া হয়। পেশেন্টরা তো অস্থির হয়ে গেছে, 10, 12, 15, 20টার মতো পেশেন্ট এখানে বসে আছে। 1500 টাকা করে দিতে হবে, 1200 টাকা দিতে হবে, নিজের পক্ষে 1000 টাকা, এর কম নেই। তো ওখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঘরে ঢুকবার পরে আরও আধ ঘন্টা চলে যায়। তারপরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যাবার পরে ডাক্তার সাহেব যে ওষুধগুলো লিখে দেন, সেগুলো কোনো জায়গায় পাওয়া যায় না। ওই অসুস্থ রোগী সেখানে অত রাত্রে বিভিন্ন 10টি আপনার মেডিসিনের দোকানে ঘুরবার পরেই ওষুধটা পায় না। আর তারা ওই সমস্ত মেডিসিনের দোকান মনে করে এই ওষুধের গুরুত্ব আছে, তাছাড়া এত খুঁজছে কেন? 10 জন পেশেন্ট কেন, 100 জন পেশেন্ট 7 দিনে ঘুরলে যে কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধটা দিয়ে গেলেন, সেই ওষুধটা বাজারে তার যেতে হলো না, পেশেন্টরাই সেখানে প্রচার করে দিল। এই ধরনের, আপনি জানি না এটা আমি বুঝতে পেরেছি কিনা সকলেই, যে আজকে এইভাবে অব্যবস্থায় নতুন এই একই গ্রুপের ওষুধ আছে, কিন্তু সেটা ডাক্তাররা নিষেধ করেন যে না, ওইটাই নিতে হবে। তো এটা অনাচার, এত টাকা নেওয়াটাও অনাচার। আবার এদিক দিয়ে সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্য ব্যবস্থা যে সঠিকভাবে সংস্কার, উন্নয়ন, এটা সম্পর্কে আমাদের প্রয়োজন। আপনি একটু বিস্তৃত বলেন, আমি বলবো না, আপনার কাছ থেকে শুনবো। আসলে স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা বাংলাদেশের কথা ওঠে, তাহলে সবাই আমরা বলি যে আমরা হ্যাপি না, কিন্তু অনেকগুলি বাস্তবতা এখানে আছে। সেই বাস্তবতাগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমাদের যেটা দরকার, যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে সেটাকে আরো উন্নত করা, যাতে করে জনগণের যে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা যেন আমরা পূর্ণ করতে পারি। তো স্বাস্থ্য ব্যবস্থা আপনি বেহাল অবস্থা আমরা বলে থাকি, কিন্তু এই বেহাল অবস্থা কিন্তু একজনের জন্য হয় নাই, একদিনে হয় নাই, 1 মাসে হয় না, এমনকি বছরেও হয় না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফসল, এবং এটাকে যদি আমরা উন্নত করতে চাই, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই, সেটার জন্য আমাদেরকে এক ব্যক্তিতে হবে না, অসংখ্য লোক লাগবে এবং অনেক সময় লাগবে। এবং এখানে আমার একটা মনে পড়ে ব্রিটিশ এক সাইক্লিংয়ের কোচ ডেভ ব্রেলসফোর্ডের কথা। ব্রিটিশরা কখনো সাইক্লিংয়ে ভালো ছিল না, এবং তাদের ড্রিম ছিল ট্যুর ডু ফ্রান্স, ফ্রান্সে যেটা, ওখানে জেতা। এবং এই ভদ্রলোক যখন প্রথম কোচ হলেন, তখন বললেন যে কিভাবে আমরা এই অ্যাচিভ করতে পারি সাইক্লিংয়ে। তখন তার যে থিওরি যেটা ছিল, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের একটা সমষ্টি, এটাকে বলা হয় অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল যে ইমপ্রুভমেন্ট, 1%। প্রত্যেকটা ক্ষেত্রে যদি একটু 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 করে আমরা উন্নত করতে পারি, ইমপ্রুভ করতে পারি, তাহলে হয়তো কিছু সম্ভব। এবং উনি যেটা করলেন, যে সাইক্লিং যারা ছিল তাদের মনস্তত্ত্ব, তাদের খাবার, তাদের ঘুম, তাদের পোশাক, প্রত্যেকটা জায়গায় একটু 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 করে ইমপ্রুভ করলেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, উনি যখন অলিম্পিকে যান, ওই প্লেয়াররা কিন্তু নিজের বালিশ নিয়ে গেছেন যাতে করে ঘুমাতে অসুবিধা না হয়, এবং ফলাফল অবিশ্বাস্য। সাইক্লিংয়ে ওনারা অলিম্পিকে জিতে গেলেন গোল্ড মেডেল, ট্যুর ডু ফ্রান্স জিতলেন।
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে চাই, এবং আমরা জানি যে এখানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, এরকম পরিস্থিতি, তো আমাদেরকে সেরকম প্রত্যেকটা জায়গায় একটু 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 করে ধারাবাহিকভাবে উন্নয়ন করতে হবে, এবং এটার জন্য পলিটিক্যাল কমিটমেন্ট হচ্ছে সবচেয়ে জরুরি। আপনার যদি পলিটিক্যাল কমিটমেন্ট দুর্বল থাকে, প্রতিদিন আমরা পত্রিকায় দেখি যারা কর্তা ওনারা যাচ্ছেন দেশের বাইরে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তাহলে প্রথমে যেটা হবে, আপনি যেটা বললেন, এই বোর্ডটা সর্বোচ্চ পর্যায় থেকে আসতে হবে। আমরা একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা চাই, জনগণ কিন্তু চাচ্ছে। তাহলে সেটার জন্য নেক্সট যেটা করতে হবে, কোন কোন জায়গায় আমাদেরকে উন্নয়ন করতে হবে, উন্নতি করতে হবে, এবং আপনি ওই প্রসঙ্গটা জুড়ে দিন, দুর্নীতিকে মূলোৎপাটন করতে হবে। আপনি জানেন নিঃসন্দেহে স্বাস্থ্য অধিদপ্তরে কয়েক বছর আগে একজন ড্রাইভার, সে 200 কোটি টাকার মালিক। তারপরে করোনার সময় যে সমস্ত ঘটনা হয়েছে অকল্পনীয়। আপনার কথাগুলো খুবই ভালো। এটাকে আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায় সেই প্রসঙ্গেই আপনাকে বলতে হবে। একজন মানুষের কথা কিছুতে ভুলতে পারেন, তিনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি কিন্তু মনে প্রাণে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করবার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। আপনি তাহলে বলছেন যে একটু একটু করে আমাদের করতে হবে। না, আপনি যেটা বললেন যে জাফরুল্লাহ চৌধুরী 82 সালের আগে বাংলাদেশে যে বিদেশি কোম্পানিগুলি ছিল, ওষুধ কোম্পানি, তারা একচেটিয়া ব্যবসা করত এবং ওষুধের দামও বেশি ছিল। ওনারা যখন ওষুধ নীতি প্রণয়ন করলেন, প্রথম যেটা করলেন যে দেশীয় যে কোম্পানিগুলি আছে তাদেরকে প্রোটেকশন দেওয়া, এবং ওনারা নিয়ম করলেন যে দেশীয় যদি কোনো কোম্পানি ওষুধ তৈরি করে তাহলে বিদেশি কোনো কোম্পানি এটা করতে পারবে না। 82-তে এই অধ্যাদেশ ড্রাগ। এখন দেখেন এই 2026 সালে ওনাদের ওই ওষুধ নীতি এবং পরে অনেক সংশোধন পরিবর্ধন হয়েছে। বাংলাদেশে এখানে যত ওষুধের প্রয়োজন তার 98% ওষুধ এই দেশে তৈরি হয়, এবং বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে। তাহলে দেখেন যে নীতিটা কত প্রয়োজন ছিল। ওই সময় যদি এই নিয়ম নীতি না নেওয়া হতো, এখন কিন্তু আমাদের বর্তমানে যে দামে আমরা ওষুধ কিনি তার বহুগুণ দামে ওষুধগুলি কিনতে হতো, এবং এখন মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু এই দেশে ব্যবসা করতে পারে না, অধিকাংশই গুটিয়ে চলে গেছে। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গা, হেলথ তো আসলে একটা বিশাল জায়গা, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে একটু 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 করে চেঞ্জ আনতে হবে, এবং এই চেঞ্জগুলি এমন, আমরা অনেক সময় বলি যে সব আমূল পরিবর্তন করতে হবে, বিপ্লব করতে হবে। বেঙ্গল বিপ্লবের জায়গা না, বেঙ্গল হচ্ছে রূপান্তরের জায়গা। আমাদের যেখানে যে সমস্যাটা আছে সেইখানে প্রত্যেকটা ব্যক্তি যারা যে দায়িত্বে থাকবেন একটু 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 করে ইমপ্রুভ করতে হবে, এবং যে উন্নয়নটা হয় সেটা যেন টেকসই হয়, আবার যেন ভেঙে না পড়ে বা আরেকজন ব্যক্তি আসলে। সেটা বলেছেন পলিটিক্যাল কমিটমেন্ট, এবং এটাও ঠিক, এটা সত্য কথা, পলিটিক্যাল কমিটমেন্ট। এবং আপনি যেটা বললেন একটু একটু করে। আচ্ছা, তাহলে আমি বলি যে আপনি এই কথাটা বলছেন, তাহলে আমাদের স্বাস্থ্য খাতে একজন পেশেন্টকে এত টাকা খরচ করতে হয় কেন? আসলে আপনার একটা পরীক্ষার জন্য কোনো ল্যাবরেটরিতে রিয়েজেন্ট কস্ট কত লাগে? আপনার যে টাকাটা লাগে তার চাইতে বহুগুণ। এখানে একটা পপুলার একটা আপনার আছে, সে বোধহয় 1000-2000 শাখা করে ফেলেছে বছরের মধ্যে। সুতরাং মানুষের কাছ থেকে যে পরীক্ষার টেস্টের জন্য 50 টাকা খরচ হবে, সেখানে 450 টাকা নেওয়া হয়। যে পরীক্ষাটার প্রয়োজন নাই, একজন পেশেন্টের, গরিব পেশেন্টের মাথার উপরে সেই সমস্ত কিছু চাপিয়ে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, এটা তো অহরহ পত্রপত্রিকায় দেখছি। তা আপনার কথাটা খুবই সত্য, যে একজনকে দায়ী করে নয়, বা শুধু ডাক্তারদের দায়ী করে নয়, ওষুধ ব্যবসায়ীদের দায়ী করে নয়, আমাদের সামগ্রিক ব্যবস্থার উপরে একটা পলিসি এবং একটা আইন কানুন, এগুলো আমাদের করতে হবে। এ প্রসঙ্গে আপনি কিছু বলুন। ধন্যবাদ নান্নু ভাই। আবার আমরা বর্তমান যে সরকার, জাতীয়তাবাদী সরকার, এরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ওনারা দিয়েছেন। এই 31 দফার মধ্যে একটা অন্যতম দফা 26তম দফা, এটা হলো স্বাস্থ্য বিষয়ক। এবং সেইখানে যে কথাটা এখানে
যে অ্যাচিভমেন্টটা করার জন্য যেটা উল্লেখ করা আছে সেটা হলো সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। তাহলে এইটা করতে হলে কি লাগবে, সেখানে এটারও একটা গাইডলাইন দেওয়া আছে যে আমাদের যে জনশক্তির মূল অংশই তো থাকে গ্রামে। তো সেই গ্রামে এই একটা সাধারণ মানুষকে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, তো সেইখানে একটা পর্যাপ্ত প্রশিক্ষিত পল্লী চিকিৎসক তৈরি করা হবে, পল্লী স্বাস্থ্যকর্মী তৈরি করা হবে। এটাই এখানে গাইডলাইনে দেওয়া আছে। পাশাপাশি আপনি এই গাইডলাইনটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেয়ারফুট ডক্টর একটা কথা ছিল না, নগ্ন পদর একটা করেছিলেন। জি, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওইটাকেই তখন তো আপনার সেই সময়টা তো পেরিয়ে গেছে। আপনি এখন লক্ষ্য করুন যে আরো উন্নত মানের চিকিৎসার জন্য গ্রামের একজন কৃষক সেও মনে করে শহরে না গেলে ভালো চিকিৎসা হবে না। গ্রামের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনি যে কথাটা বলেছেন এই কর্মসূচিটা আছে, কিন্তু আমার প্রশ্নটা হলো কিভাবে সেটা বাস্তবায়ন করা, এটাকে বাস্তবায়ন, কারণ আমরা এখানে মোহনার এই আলোচনা টেবিলে ভালো ভালো কথা বলবো সেটাই তো বড় নয়। এক্স্যাক্টলি, এটাকে বাস্তবায়ন করে মানুষের কাছে পৌঁছে দিতে। এবং উনি যে কথাটা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আহমেদ যে কথা বলেছেন যে আজকে পলিটিক্যাল কমিটমেন্ট, অর্থাৎ যারা এই দেশটাকে শাসন করছেন, স্বাস্থ্য বিভাগ পরিচালনা করছেন, তারা যদি সঠিক সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারেন, বাস্তবায়ন করার পথে যেতে পারেন, ভালো হবে। আপনি বলুন। যেমন ধরেন একটা গ্রামে একটা আমাদের বর্তমান যে স্ট্রাকচারটা যেটা আছে, একটা উপজেলাতে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। জি, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে সেখানে কিন্তু প্রায় 8 থেকে 10 জন কনসালটেন্টের পদ আছে। এখানে মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, অ্যানেস্থেশিয়া, অর্থাৎ একটা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। এক্স্যাক্টলি। এবং এটা থেকে যে 31 দফার মধ্যে দেখবেন যে স্বাস্থ্য কার্ডও চালু হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তো এই যে স্বাস্থ্য কমপ্লেক্স, একে যদি আমরা একটা পূর্ণতা দান করতে পারি, এইখানে যে কনসালটেন্ট এবং অন্যান্য চিকিৎসক যারা আছেন তাদের সমন্বয়ে অবশ্যই একটা গ্রাম পর্যায়ে একটা সাধারণ মানুষকে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব। এবং সেই জায়গায় প্রথম যে জিনিসটা যেটা আমরা করি সেটা হলো তার একেবারে বাড়ির কাছে দোরগোড়ায় প্রথম যে স্বাস্থ্য ফেসিলিটিসটা সে উপভোগ করে সেটা হলো কমিউনিটি ক্লিনিক। হ্যাঁ, কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিক আমাদের সারা বাংলাদেশে 14,000 থেকে 16,000 কমিউনিটি ক্লিনিক আছে। এই কমিউনিটি ক্লিনিকটাই একেবারে তার বাড়ির কাছে সবচাইতে সহজলভ্য একটা জায়গা, দোরগোড়ায় পৌঁছে দেবে চিকিৎসা। এক্স্যাক্ট। তবে সেইটাকেই আপনি আরো আধুনিক করতে হবে। এক্স্যাক্টলি, সেই জায়গায় আমি বলছি এখন বর্তমানে যেটা আছে এটা শুধু বিশেষ করে এর আগের যে সরকার, জি, এই 17 বছর যারা নাকি শাসন করেছে, এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করেছে যে আমরা দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে গিয়েছি। বাস্তবে কিন্তু তা করে নাই। তারা কি করেছে, কমিউনিটি ক্লিনিকের যে নাকি শুধু স্ট্রাকচারটাই করে রেখেছে, স্ট্রাকচারটাও এখন ভেঙে গেছে। স্ট্রাকচারটা এখন আর নাই, কারণ ওইখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। স্ট্রাকচার তৈরি করার সময়ও সেখানে নানান ধরনের দুর্নীতির কারণে এখন প্রায় 80% স্ট্রাকচারও নষ্ট হয়ে গেছে। এটা পলিটিক্যালি তারা এটাকে ব্যবহার করেছে। আর সেখানে হেলথ কেয়ার প্রোভাইডার নামে যাকে নিয়োগ দিয়েছে সে হলো একটা নন মেডিকেল, অর্থাৎ সে সাধারণ একটা গ্রাজুয়েট কেউ, অথবা কেউ হয়তো একটা ম্যাট্রিক পাস করা, কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড। এখন তাহলে কি উদ্যোগটা নেওয়া? এইখানে যেটা আমি মনে করি জি, যে এই জায়গায় যদি এই কমিউনিটি ক্লিনিকগুলিতে অ্যাটলিস্ট একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে যদি ওইখানে দেওয়া হয়, যার নাকি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া আছে, তাহলে সেই একেবারে
প্রত্যন্ত অঞ্চলে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাকে কিন্তু চিকিৎসাটা দিতে পারে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেটা মনে করবে যে না আমার এটা আওতার বাহিরে, আর সবচেয়ে আপনি যিনি হবেন সেখানে না, যে আমার আওতার বাইরে, তখন সে তাকে পাঠিয়ে দেবে, তখন ইউনিয়নে পাঠাবে। ইউনিয়নে কিন্তু একটা মেডিকেল অফিসার আছে, জি, তো ইউনিয়নে সে মেডিকেল অফিসার তার কাছে পাঠাবে। মেডিকেল অফিসার যদি মনে করে যে না একে কনসালটেন্সি দরকার, একজন জি। বিশেষজ্ঞ ডাক্তারকে চিকিৎসা করা দরকার, তখন সেইখানে পাঠিয়ে দিবে। কিন্তু এখন ঠিকই আছে সব কিছু, কিন্তু কথাটা হলো যে সেটা তো বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এবং সেটার জন্য আপনার রীতিমতো একটা সুশৃঙ্খল Exactly. এবং দুর্নীতিমুক্ত সৎ একটা মানুষের জন্য প্রয়োজন। Exactly. এটা ওইখানে- আচ্ছা, এখন আপনাকে ধন্যবাদ, আবার আসবো। আমি প্রফেসর শামীমের কাছে আমি একটু একটা জিনিস জিজ্ঞেস করি। আপনার কি দৃঢ় বিশ্বাস যে আমাদের যে খুব ভালো কথা বলেছেন যে কারো কোনো কিছু হলেই তারা বিদেশে চিকিৎসার জন্য দৌড়ে যান, আপনি কি দৃঢ়তার সাথে বলতে পারবেন যে আন্তর্জাতিক পর্যায়ের যে সুচিকিৎসার কথা বলা হয় আমাদের দেশে সেই সমস্ত সুযোগ সম্ভাবনা আছে? অবশ্যই। আচ্ছা, আমি একজন মুসলিম, আমি কোরআন ফলো করি। জি, আমি সবসময় বলি, আমার স্টুডেন্টদের বলি যে হতাশ হওয়া যাবে না, কারণ কোরআনের একটা কথা, জি। নিশ্চয়ই নিশ্চয়ই ভবিষ্যৎ অতীতের চাইতে উত্তম হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই আশাবাদী হতে হবে। এখানে একটা নগ্নপদ, আমি একটা ডক্টর একটা কনসেপ্ট আমি বলি যে এক দার্শনিক বলেছিলেন উপমহাদেশের যে এক নদীতে দুইবার গোসল করা যায় না, কারণ সময় চেঞ্জ হয়ে যায়। নগ্নপদ চিকিৎসক, এই কনসেপ্টটা চায়নাতে ছিল, তখন চায়না দরিদ্র ছিল, কিন্তু এখন চায়না আর এগুলি ফলো করবে না। আমরা এখন ডিজিটাল যুগে বাস করি। যে বাংলাদেশ আমাদের দেশেই ছিল, আমরা যেভাবে চিন্তা করি, বাস্তবতা কিন্তু অন্যরকম। প্রতিটা গ্রামে বাংলাদেশের বিদেশের লোক থাকে, প্রবাসী, এবং তারা বাইরে থেকে টাকা দেয় যে আমরা ভালো চিকিৎসা চাই। সুতরাং এখন দেখবেন যে আগের মতো যে আমরা যেভাবে আমরা ভাবি, বর্তমানে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, এর মধ্যে গভর্নমেন্ট প্রোভাইড করে 40%, বাকি 60% হচ্ছে বেসরকারি। সরকারি এখানে কিছুই নাই, বেসরকারি 60%। অথচ আমরা যে সময়ের কথা বলি 70-এ, তখন কিন্তু পুরাটাই ছিল সরকারি। এক, দুই নম্বরে হচ্ছে যে এখন যেটা আগে যেরকম আমরা ভাবতাম যে প্রত্যন্ত অঞ্চল চিকিৎসা সেবা পাওয়া যায় না, এখন যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে, ফলে দেখা যায় যে ঢাকা অথবা বিভাগীয় শহর খুব দ্রুত কানেক্টেড। এখানে আরেকটা জিনিস হয় যে আপনি এগুলি নিয়ে তো আমাদের দেশে গবেষণা হয় না, জি। ছুটির দিনে শুক্রবার আপনি কল্পনা করতে পারবেন না, বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত, উপজেলা তো হয়ই, বিশেষজ্ঞ চিকিৎসক যান, এবং এটা হচ্ছে প্রাইভেট, রুগী দেখেন। ফলে হয় কি, দেশের প্রত্যেকটা আনাচে কানাচে মোটামুটি যে জটিল রুগী, প্রত্যেকটা রোগের চিকিৎসকের দেখা পানো নেই। আমরা কিন্তু ধরেই রাখছি চিকিৎসক না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবতা আপনি যদি সার্ভে করান এবং উপর থেকে কেউ যদি একটু আগ্রহী হয়, এবং এটা নিয়ে রিসার্চ করা যায় যে কিভাবে এই ডক্টর ছুটির দিনে সারা দেশে ছড়িয়ে যায় এবং চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এখন বাংলাদেশে আপনি যেটা বললেন যে বিদেশের মতো সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু সেটার জন্য যেটা বললাম, আমাদের বাংলাদেশের প্রতি বছর প্রায় 15 লাখের মতো রোগী দেশের বাইরে যায়, 4 থেকে 5 বিলিয়ন ডলার খরচ করে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আমরা বাস করি, এখানে মানুষ 18 থেকে 20 কোটির মতো, এবং এদের যে অর্থনৈতিক স্ট্রাটা বিভিন্ন ধরনের, এটা সত্যি কথা বলতে এক বাংলাদেশে আসলে আমরা অনেকগুলি দেশ লোকের মতো বসবাস করি। এটা এক দেশে অনেক দেশ, কারণ কারো কারো এত বেশি টাকা, আবার কারো কারো কোনো টাকা পয়সা নাই। তাহলে যেটা হয় যে স্বাস্থ্য ব্যবস্থা যদি আমি একই স্ট্যান্ডার্ড নেই, ভোক্তা সবাইকে যদি একই পাল্লায় মাপি যে এরা হয়তো পারবে না ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু না। সত্য। যারা ঠিক আছে। বিদেশে যান তারা কিন্তু আপনি সোনা দিয়ে মুড়ে দিলেও সরকারি হাসপাতালে যাবে না। এইখানে আমি আপনাকে থামিয়ে দিয়ে বলতে চাই যে আপনি যতটুকু বললেন,
আমার কাছে কিন্তু অতটা মনে হয় না। গ্রামের মানুষের হাতে এতটা পয়সা নেই যে ওখানে বিশেষজ্ঞ চিকিৎসক গেলে একজন ভূমিহীন কৃষক সেখানে তার কাছে টাকা দিয়ে সেখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে। আমাদের দেশে এখনও অনেক গরিব, অনেক দরিদ্র। আমাদের এখনও নদীর ভাঙন আছে। এখনও উত্তরবঙ্গে গেলে সেখানে আমাদের যে তিস্তা বাঁধের পাশে মানুষের যে অভাব, এছাড়াও এখনও নদীমাতৃক দেশের অনেক কৃষকের, মৎস্যজীবীদের যে কষ্ট, দুঃখ, বেদনা এখনও আছে। সুতরাং আপনি যে কথাটা বলছেন চমৎকার। বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, এর সাথে সাথে আমরা জানি যে AI আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সব হয়েছে মধ্যবিত্ত বাইরে থেকে যারা টাকা পাঠায়, সেখানে হয়তো গ্রামের মধ্যে সেই অবস্থা আছে, কিন্তু প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা নাই। আমি তাহলে এটা আপনাকে স্বীকার করতেই হবে। অবশ্যই এবং আপনি পিজি হসপিটালে এবং মেডিকেল কলেজে এখন পর্যন্ত মানুষের কথা হলো মেডিকেল কলেজে ভালো ট্রিটমেন্ট হয়। যদি তারা বেড না পায়, মেঝেতেও থাকে, তাহলে ট্রিটমেন্ট ভালো পায়। আর প্রাইভেট হসপিটালগুলোতে যেগুলো আছে, আপনি বলছেন যে ভালো ব্যবস্থা আছে, কিন্তু এদের প্রতি বিশ্বাস করে না, আস্থা নাই। আমার টাকা বেশি যাবে, তবুও তারা সিঙ্গাপুরে যায়, ব্যাংকক যায়, এমনকি ইন্ডিয়াতে পর্যন্ত যাচ্ছে। কেন? একটা পেশেন্ট এবং এই ব্যবসা যারা করছেন, মেডিকেল যে সমস্ত চিকিৎসালয় আছে, হাসপাতাল আছে, এটা আস্থা এবং বিশ্বাসের অভাব, সেটার অনেক ঘটনা আছে। না, সেটাই আমি আপনি যেটা বললেন, আমি কিন্তু আপনার সাথে একমত যে দরিদ্র মানুষ, নদী ভাঙা বা প্রান্তিক লোক আছে। এখন আমাদের যে হেলথ ব্যবস্থা, সেটা আমরা মনে করি যে সব লোকের স্বাস্থ্য আমাকে দেখতে হবে, কিন্তু আমি যেটা বলবো যে যারা বিদেশে যায়, রাষ্ট্র কেন তাদের দায়িত্ব নেবে? রাষ্ট্র নিবে যারা প্রান্তিক লোক, 40% যেটা প্রান্তিক লোক, দুর্বল লোক, ভালনারেবল লোক, এথনিক যারা বিভিন্ন উপজাতি আছে, বয়স্ক, পঙ্গু অথবা স্পেশাল যারা প্রতিবন্ধী যারা, এদের দায়িত্ব রাষ্ট্র নিজ কাঁধে নিবে। কিন্তু রাষ্ট্রে যারা হাজার কোটি টাকার মালিক, সেনা সন্তান, তাদের দায়িত্ব না, রাষ্ট্রের দায়িত্ব তাদের চিকিৎসা ব্যবস্থাকে নেওয়ার কোনো মানেই হয় না। এই জন্য আমি বলেছি এই একই দেশে অনেকগুলি দেশ আছে। একটা দেশের লোকেরা খুব সুপার রিচ, আবার কেউ কিছুই করতে পারে না। তাহলে আমাদেরকে রিডিফাইন করতে হবে যে যদি আমরা অ্যাফোর্ডেবল স্বাস্থ্য, স্বীকার করছেন শ্রেণী বিভক্ত দেশ, বিভিন্ন স্তরে বিভক্ত, অর্থাৎ অনেকগুলো দেশ, সেটা খুব চমৎকার কথা বলেছেন। অবশ্যই, কারণ হচ্ছে আমরা যে বাস্তবতা দেখি, আপনাকে একটা বলি, আপনি যখন আপনার অভিজ্ঞতা বললেন, আমি আমার এলাকায় শ্রমজীবী মানুষ, স্বল্প আয়ের মানুষ, তাদেরকে গাজীপুর আমি ওখানে চিকিৎসা দিই। তো একবার এক ভদ্রলোক এসে আমাকে বলল যে ডাক্তার সাহেব, আপনার ভিজিট এত কম কেন? তা আমি বললাম যে কেন? বলে যে ভিজিট বাড়াইতে পারেন না। আমি বললাম কেন? বলে এতক্ষণ যে আমি বসে রইলাম সিরিয়ালের জন্য, ভিজিট যদি বাড়াইতেন এই গরিব রোগী তো আসতে পারতো না, আমি তাড়াতাড়ি দেখতে পারতাম। তার মানে দেখেন যে আমাদের দেশে এই রকম লোকও আছে, সে দ্রুত দেখাবে, ডাক্তার ভিজিট দিয়ে, বেশি ভিজিট দিয়ে, কিন্তু অন্য লোক অল্প পয়সায় যাতে না চিকিৎসা পায়, তার যাতে হ্যাম্পার না হয়, সেটাও সে চিন্তা করে। এই জন্য আমাদের দেশে অবশ্যই শ্রেণীবিভক্ত সমাজ, আমরা শ্রেণীবিভক্ত দেশ, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারা অসহায়, দুর্বল, পারবে না, তাদেরকে ট্রিটমেন্ট করে, কিন্তু সবার দায়িত্ব। আমি বলেছিলাম যে সোনা দিয়ে, আপনি কি মনে করেন যারা সিঙ্গাপুর যায়, আপনি এখানে একটা সরকারি হাসপাতাল খুব সুন্দর করলেন, উনি এসে ওই সরকারি হাসপাতালে আসবেন? কখনোই আসবেন না। এইখানে স্বাস্থ্য এমন একটা সংবেদনশীল, আস্থা এবং বিশ্বাসের আস্থার পরে আরেকটা, এখানে সামাজিক, হাজার কোটি টাকার মালিক, উনি যদি সরকারি হাসপাতালে এসে বারান্দায় বসে থাকেন, কিউয়ে বসে থাকেন, তাহলে দেখা যাবে কি ওনার হাসপাতালে আসবে না, তো আরো অন্য হাসপাতাল আছে না? না, আমি সেটাই বলতেছি যে তাহলে যারা বিদেশে যায়, আপনি বললেন যে কিভাবে এটাকে কমানো যায়, এটার দায়িত্ব কিন্তু প্রাইভেট সেক্টরের। এটার দায়িত্ব প্রাইভেট সেক্টরের। যারা বিদেশে যায় তারা চায় 5 স্টার একটা হোটেলের মতো হসপিটাল,
যেখানে মিউজিক বাজবে, যেখানে অনেক বেশি কোজি একটা এনভায়রনমেন্ট। কিন্তু আপনি না, সকালে এটা চায় না। না সকালে ভালো চিকিৎসাটা আপনি আপনার সরল প্রাণ এবং আপনি ভালো চান মানুষের, এই জন্য আপনি মনে করেন যে আপনার মতো সবাই। কিন্তু বাস্তবতা হলো আমরা তো এদেরকে চিকিৎসা দিয়ে থাকি প্রথমে এসেই এখানকার যে প্রাইভেট হসপিটাল আমাদের, যে ধরেন আমাদের ইউনাইটেড আছে অথবা বড় বড় হসপিটাল আছে, ওখানে এসে যারা বাইরে সিঙ্গাপুরে যায় এসে বলে ও হরে দরে বাংলাদেশ। আমার নিজের কানে শোনা হরে দরে বাংলাদেশ, তার মানে হলো এদের নিয়ে আমাদের চিন্তা। এই তো আমি সেটাই বলি যে এদেরকে নিয়ে চিন্তা করার কিছু নাই। একটি কথা বল, আমাদের হাতে সময় কম। না, এই প্রসঙ্গে আমি বেসিক যে জায়গাটা আমরা যদি ঠিক করতে পারি, অর্থাৎ একটা রোগী যদি উপজেলা পর্যায়ে যদি তাকে আমরা চিকিৎসাটা দিতে পারি এবং চিকিৎসা দেওয়ার যে ফেসিলিটি যেটা আমাদের অলরেডি আছে, এটাকে যদি আমরা একটু রিঅর্গানাইজ করতে পারি, যেমন ধরেন জেনারেল সার্জন, একজন কনসালটেন্ট সার্জন ওইখানে পোস্টিং হয়, সেইখানে গাইনি বিশেষজ্ঞ কনসালটেন্ট একজন পোস্টিং হয়, অর্থোপেডিক্সের একজন কনসালটেন্ট পোস্টিং হয়। তো এখন তারা কিন্তু ওইখানে এই যে একটা পেশেন্টকে যখন অপারেশন করতে হবে, সেই অপারেশনের যে পাশাপাশি যে ফেসিলিটিসগুলি, এইগুলি কিন্তু সেখানে সেইভাবে করা হয় নাই। একজন কনসালটেন্ট দিয়ে রাখছেন, কিন্তু তার সাথে তাকে এই ফেসিলিটিসটা যে ওটির সাথে যে সংশ্লিষ্ট যে ম্যান পাওয়ার, এইগুলিকে আপনার সাথে, তাহলে তো আপনি এই কথাটাই বলুন যে একটা পূর্ণাঙ্গ বা পরিপূর্ণভাবে একটা চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন সব এখানে এটা আপনাকে অ্যাভেলেবল করতে হবে। তাহলেই আমাদের একটা বিশাল জনগোষ্ঠী, যেটা নাকি একটা উপজেলা লেভেলে একটা অত্যন্ত, কারণ এখানে যারা কনসালটেন্ট হয় এরা কিন্তু এই যে ঢাকায় যারা প্রফেসর বা এমনি বড় অবস্থানে আছে, তারা হয়তো একটা অভিজ্ঞতার প্রেক্ষিতে গিয়ে হয়। জেনারেল একটা কথা আপনারা দুইজনে বলুন যে তাহলে আমরা বর্তমান যে সরকার তারা আছে অত্যন্ত আন্তরিকভাবে এই সরকার একটি স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য নীতি এবং মানুষ যাতে সেবা পেতে পারে তার জন্য একটা উদ্যোগ গ্রহণ করতে পারে। এক কথায় বলুন তাহলে কিভাবে করা উচিত, কি করে সম্ভব এটা? এটা আসলে এত স্বাস্থ্য এত জটিল একটা বিষয় যে এক কথায় আমি আগেই বলেছি যে খুব চট করে এটার সমাধান না, এটা আমি বলছি না, এটা আমি আপনাকে গ্রহণ করার একটা পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপে একটা পা রাখতে হবে, সেটাই আপনি বলুন। এটা দেখেন বাংলাদেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলে যে ভালো একটা স্বাস্থ্য সেবা যদি আমরা চাই তাহলে জিডিপির 5% ব্যয় করতে হবে। বাংলাদেশে করা হয় হচ্ছে 2.3%, তার মানে হচ্ছে বিনিয়োগ কম সরকারি খাতে। আর এইখানে আমাদেরকে অনেকগুলি স্তরে কাজ করতে হবে, প্রিভেন্টিভ থেকে শুরু করে। আমরা স্বাস্থ্য সেবা মনে করি রোগের সেবা। আচ্ছা, তাহলে আমাদের হাতে সময় কম, আপনি যেটা তাহলে বলতে চাচ্ছেন যে স্বাস্থ্য খাতে আমাদের আজকে বিনিয়োগ বাড়াতে হবে এবং উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে বেশি করে এখানে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব, সাধারণ মানুষও যাতে পেতে পারে, এটাই তো বলতে চাচ্ছেন এটা। এবং এখানে আমি আরেকটা জিনিস বলি যে সবার জন্য স্বাস্থ্য যেটা বলা হয় এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আমরা মনে করি যে এটা মনে হয় ডক্টরের দায়িত্ব, এবং স্বাস্থ্য সেবা মানেই হচ্ছে আমরা মনে করি শুধু ডক্টর, কিন্তু এইখানে এই রাষ্ট্রের দায়িত্বটা কিন্তু পালন করে ডক্টর। সেটাই ঠিকই বলেছেন, তাকে তো পরিবেশ দিতে হবে, সকলেরই দায়িত্ব রয়ে গেছে, সবাই মিলে কাজটা করতে হবে। আপনাদের মধ্যে ডাক্তারদের কাছে যখন সাধারণ মানুষেরা যায় সেদিকেও একটু সকলের দৃষ্টি রাখা উচিত। আপনাদের দুজনকে ধন্যবাদ অনেক চমৎকার আলোচনার জন্য। শুধু দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে শেষ হলো। এই আলোচনা শেষ হবার নয়, চিকিৎসা সেবা এবং চিকিৎসা ব্যবস্থা অনেক বড় একটি বিষয়, তবুও আপনাদের সকলকে ধন্যবাদ।